শুরু করছি। আজকে প্রথমে বলে নেওয়া দরকার যে আজকে আমাদের এই গোটা ইভেন্টটাই হওয়ার কথা ছিল বর্ধমানে হরগ্রাম উমাসুন্দরী পাবলিক হাই স্কুলে, কিন্তু আজকের জাওয়াদ ঝড়ের যে সম্ভাবনা আছে সেই কারণে স্কুলগুলোতে আপাতত ছাত্রছাত্রীদের সমাগম বন্ধ, অন্তত আজ এবং কালকের জন্য। তাই আমরা আজকে উমাসুন্দরী পাবলিক হাই স্কুলে যেতে পারিনি। তার পরিবর্তে আমরা আজকে ভাবলাম, যেহেতু লাইভের অলরেডি আমরা পোস্টার ছেড়ে দিয়েছিলাম এবং লাইভটা করব এই কথা দিয়েছিলাম, তাই আমরা লাইভটা বাড়ি থেকেই করছি। তাতে যেটা ডিফারেন্স হবে যে স্কুলে আমরা বাচ্চাদের সাথে ছেলে মেয়েদের সাথে ইন্টারাকশনের একটা স্পেস রেখেছিলাম। সেই ইন্টারাকশনটা লাইভ হলে আপনাদের দেখতে আরও মজা লাগতো, সেটা অনেক বেশি ইন্টারেস্টিং হতো। কিন্তু আজকে যেহেতু ছেলেমেয়েরা আমাদের সাথে নেই, আমি একাই, তাই হয়তো অতটা ইন্টারেস্টিং হবে না বিষয়টা। আমি চেষ্টা করছি, ইন্টারাকশনের পার্টটা তো বাদ রাখতেই হলো। তা বাদে যেটা আমাদের ইচ্ছে ছিল যে আমরা যেই কারণে এই ধরনের লেকচার বলুন বা ইন্টারাক্টিভ সেশন বলুন গুলো অর্গানাইজ করে থাকি, তার একটা বড় কারণ হচ্ছে অ্যাওয়ারনেস। স্কুল শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অ্যাওয়ারনেস, ছেলে মেয়েদের মধ্যে অ্যাওয়ারনেস। আমাদের গতবারের আমরা যখন তালিতে একটি স্কুলে গেছিলাম, গতবারে আমাদের কিছু মানে অভিভাবকরাও জয়েন করেছিল আশপাশের গ্রাম থেকে, যাদের ছেলেমেয়েরা সেই স্কুলে পড়ে তাদের অভিভাবকরাও এসেছিল এবং তাদের সাথেও ইন্টারাক্ট করবার আমরা সুযোগ পেয়েছিলাম, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। তো যখন অ্যাওয়ারনেসের কথা বলি তখন এদের ছাড়া তো অ্যাওয়ারনেস সেশন হয় না, যাদেরকে অ্যাওয়্যার করবো তাদের ছাড়া অ্যাওয়ারনেস সেশন হয় না। এবং ফেসবুক কখনোই তাদের কাছে পৌঁছানোর মাধ্যম নয়, কারণ আমরা যাই ভীষণই রিমোট কিছু পশ্চিমবঙ্গের কিছু রিমোট স্কুলে, সেই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার আমরা পর্যবেক্ষণ করি, তাদের সাথে কথা বলি, ছেলে মেয়েদের সাথে কথা বলি, শিক্ষকদের সাথে কথা বলি, স্কুলের একটা সামগ্রিক উন্নতির কথা ভেবে আমরা যাই। এবং কীভাবে আমরা অ্যাজ রিসোর্স পিপল, আমরা তো আর কিছুই না, আমরা শুধু একটা মাধ্যম, অ্যাজ রিসোর্স পিপল কীভাবে আমরা ওদেরকে সাহায্য করতে পারি সেইগুলো আমরা একটা পাইলট করি। তারপর আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, করে আমরা চেষ্টা করি সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করবার, যেগুলো আমাদের পক্ষে সম্ভব, আমাদের এখতিয়ারের মধ্যে যেগুলো। তো অবশ্যই ছেলে মেয়েদের বাল্য বিবাহ বা স্কুল ছুট হবার নানান কারণ, সেই বিষয়ে তাদেরকে অ্যাওয়্যার করাটা আমাদের এখতিয়ারের মধ্যেই পড়ে। আমরা সেটা নিয়ে ভীষণই কনসার্নড এবং আমরা প্রতিবার এই প্রবলেমটাকে অ্যাড্রেস করবার চেষ্টা করি, বিশেষত যেখানে মেয়েরা ইনভলভড। তো গার্ল এডুকেশন জেপিএসের ইনিশিয়াল ডেজ থেকেই খুব প্রাইমারি একটা এজেন্ডা, তো গার্ল চাইল্ড এডুকেশন, সেই কারণেই আজকে এই লাইভে আসা। এবার যেহেতু আমাদের গোটা ইভেন্টটাই পরিকল্পিত ছিল একটা ইন্টারাক্টিভ সেশন হিসেবে স্কুলে গিয়ে, তাই সেটা এখানে করা যাচ্ছে না বলে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আপনারা যারা দেখছেন আজকে তারা সকলেই এই বিষয়গুলোর সম্বন্ধে যথেষ্ট অবগত, তাই আপনাদের সাথেই একটা আড্ডার ছলে আলোচনা। এটা আমি চাই এটা টু ওয়েই হোক। আপনারা যারা আছেন লাইভে তারা মেসেজ করে আমার সাথে ইন্টারাক্ট করতে পারবেন, আমি কথা বলবো, আপনাদের উপদেশ চাইবো, যে কারণে এতগুলো কথা ভূমিকা করে নিলাম আর কি, যে আপনাদের উপদেশগুলো খুব দরকার, আপনাদের ইনপুট খুব দরকার। আমরা কিভাবে আমাদের গোটা স্ট্র্যাটেজিটাকে সাজাতে পারি, কিভাবে অ্যাড্রেস করা যায়। আমরা যেভাবে কাজ করি সেটা অলরেডি আমাদের ফেসবুক পেজে বা আমাদের নানান সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে আমরা পোস্ট করে থাকি। তো আপনারা যারা আমাদের ফলো করেন তারা জানেন যে আমরা ঠিক কীভাবে এগোচ্ছি বা কাজ করার চেষ্টা করছি। কিন্তু তা সত্ত্বেও যদি আপনাদের কোনো মতামত থাকে এবং আপনার মনে হয় বা আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে, তাহলে প্লিজ আপনাদের সাথে আজকে
লাইভে শেয়ার করবেন সেটা, কারণ এগুলো আমাদের কাছে এক একটা রিসোর্স, কিন্তু আপনাদের কমেন্ট, আপনাদের আইডিয়াগুলো কিন্তু আমাদের কাছে নতুন নতুন পন্থা হয়ে দাঁড়াতে পারে, তাই সেটা খুব জরুরি। আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো বলে ঠিক করেছিলাম সেটা অবশ্যই বাল্যবিবাহ বা চাইল্ড ম্যারেজ, এবং চাইল্ড ম্যারেজের ইম্প্যাক্ট অন a girl child's health and her education। এটাই ছিল আমাদের মূল বক্তব্য। কিন্তু যেহেতু মেয়েরাই আজকে আমাদের সাথে নেই, মেয়েদের সাথে আমরা আগামী শনিবার যাব ওদের স্কুলে। হ্যাঁ, এটাও একটা বলবার বিষয়, এটা বলে নিই। আমাদের যেই প্ল্যানটা আজকে ক্যান্সেল হয়েছে সেটা একেবারেই ক্যান্সেল হয়ে যায়নি। আমরা আগামী শনিবার আবার যাব উমা সুন্দরী পাবলিক হাই স্কুলে, এবং ওখানে গিয়ে ছেলে মেয়েদের সাথে ইন্টারাক্ট করব। একদিক দিয়ে ভালোই হলো আজকে আপনাদের সাথে কথা বলে, আপনাদের মতামত জেনে কিছুটা হয়তো আমাদের ইভেন্টটা ডিভাইস করতে সুবিধা হবে, সো দ্যাট নেক্সট উইকে যখন আমরা ওদের কাছে যাব তখন অনেকটা বেশি ইম্প্যাক্টফুল হবে বা এফেক্টিভ কাজ আমরা করতে পারব। তো এই যেটা আজকে যেই কথাবার্তা বা আলোচনা আজকে শুরু করছি সেটা আজকেই শেষ হবে না। পরের শনিবার উমা সুন্দরী পাবলিক হাই স্কুলে গিয়ে বাচ্চাদের সাথে, সেখানকার মানুষজনদের সাথে ইন্টারাক্ট করেই সেটা একটা পূর্ণতা পাবে, তার আগে নয়। তাই সেই আপডেটও আপনাদের দেব। কিন্তু আজকে এইভাবেই শুরু করি, আর কী বা করব। তো 1 মিনিট আমি একটু ক্যামেরাটা সেট করে নিই, যাতে আমাকে বারবার এই মুভমেন্টটা না করতে। বাল্যবিবাহ কি, যদি এই দিয়ে শুরু করি, সেইটা তো আমাদের সকলেরই জানা যে আইন অনুসারে সেটা 18 বছরের কমের মেয়েরা এবং 21 বছরের কমের ছেলেরা, পুরুষেরা যখন বিয়ে করেন সেটাকে বাল্যবিবাহ বলা হয়। এবং এই 18 এবং 21 এই দুটো মাপকাঠি কিন্তু লিগাল মাপকাঠি। এটা ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ডাইজড এজ লিমিট। সেটা নানান দেশের ক্ষেত্রে নানান রকম, মানে সেটা একটা ভেরিয়েবল ইউনিট, এবং আমার মনে হয় প্রত্যেকটি দেশের নিজের কালচারাল কনটেক্সট অনুযায়ী, লিগাল কনটেক্সট অনুযায়ী এগুলো পাল্টে যাচ্ছে। ইন্ডিয়ার ক্ষেত্রে 18 এবং 21। কেন বাল্যবিবাহ হয় বা ইন্ডিয়াতে বাল্যবিবাহ কতটা প্রচলিত সেই নিয়ে তো আমাদের আলাদা করে ভাবতে হয় না। বাল্যবিবাহ ইন্ডিয়াতে, ইন্ডিয়ান স্টেটস এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম, সেখানে একটা মানে 1990s অবধি একটা বিরাট প্লেগের মতন রোগ ছিল, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটাকে আমরা বলি, সেটা বারবার আঘাত খাচ্ছিল চাইল্ড ম্যারেজে এসে। চাইল্ড ম্যারেজে আসা মানেই আমাদের ধরে নিতে হবে সেখানে কোথাও জেন্ডার ইকুয়ালিটির প্রশ্ন চলে আসে, লিঙ্গ বৈষম্যের প্রশ্ন চলে আসে। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যেটা আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে 1990s অবধি আমরা ভীষণভাবেই পিছিয়েছিলাম, সেটার একটা অন্যতম বড় কারণ ছিল চাইল্ড ম্যারেজ বা ড্রপ আউট রেটস ফ্রম স্কুল, ইলিটারেসি অ্যামং উইমেন ইন ইন্ডিয়া। সেখান থেকে আমরা প্রচুর মানে আমাদের যদি জিডিপি মানে বাজেটে যদি আমাদের জিডিপির ডিস্ট্রিবিউশন আমরা ফলো করি ফ্রম 1990s টু 2021, তাহলে আমরা দেখব আমাদের কিন্তু বাজেটে ক্রমে এই বাল্যবিবাহ বা জেন্ডার ইনইকুয়ালিটি, উইমেন এডুকেশন, এইগুলোকে অ্যাড্রেস করবার মতন বাজেট মানে অ্যালোকেশন অফ বাজেট দিন দিন বেড়েছে। তার মানে আমাদের অ্যাজ আ নেশন কনসার্ন বেড়েছে টুয়ার্ডস উইমেন এডুকেশন। কিন্তু কনসার্ন বাড়লেই যে সবসময় সমস্যার সমাধান হয়ে যায় সেটা নয়, আমরা সেটা হেলথের ক্ষেত্রেও দেখেছি। সেই কারণেই আমরা কিছু যৎসামান্য উন্নতি করেছি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে,
কিন্তু সেই উন্নতিটা কতটা মেয়েদের মানে মেয়েদের এম্পাওয়ারমেন্টের কারণে, সেটা একটা বড় মানে ডিবেটেবল বিষয়। সঞ্চারী আমাদের মেসেজ করে বলেছেন, ইউ মে ডিসকাস রিয়েল ইস্যুস ফেসড বাই গার্লস ম্যারিড অফ আর্লি। হ্যাঁ সঞ্চারীদি, আমরা সেটা করেছিলাম, আগের বারও করেছিলাম। তবে স্কুলে বিবাহিত মেয়ে, টিনেজার মেয়েরা আবার স্কুলে ফেরত আসছে, এই কেসটা ভীষণই রেয়ার। আমরা বোধহয় আগের বার একজনকে পেয়েছিলাম যার বিয়ে হয়ে গেছে, তা সত্ত্বেও সে স্কুলে আসছে। এবার স্কুলটাই আমাদের তো মেন সাইট অফ ডিসকাশন। সেটা বাইরে বেরিয়ে আমরা যদি গ্রামে করি কাজটা, তাহলে এটা করা একেবারেই সম্ভব এবং এটা করা উচিত। কিন্তু স্কুল যেহেতু, সেই ক্ষেত্রে আমরা ওয়ান্স মানে অলরেডি ম্যারিড অফ একজন টিনেজার, তাকে স্কুলে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে। যাই হোক, যেটা বলছিলাম সেখানে ফিরে আসি। তো এই শিশু অধিকার আইন বা রাইট টু এডুকেশন আইন, এই সব কিছুই কিন্তু নির্ভরশীল এই বাল্যবিবাহর মধ্যে। এই বাল্যবিবাহ কতটা মানে শাখা প্রশাখা ছড়িয়ে থাকে, একটা সোশ্যাল ইস্যু কিভাবে ইন্টারলিঙ্কড উইথ অল আদার ডেভেলপমেন্ট ইন্ডেক্সেস, সেটা একটু বোঝা দরকার। আমরা যখনই অ্যাড্রেস করতে যাব বাল্যবিবাহকে, ওটা একটা আইসোলেটেড কেস নয়, সেটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে। বাল্যবিবাহ মানেই সেখানে একটা সোশিও ইকোনমিক বার্ডেন আছে, একটা ব্যাগেজ আছে, তারা একটা আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে আসে। সেখানে একজন অবিবাহিত মেয়ে মানে পরিবারের ওপর বাড়তি চাপ, এই ধারণাটাও আসে। এমন একটা কমিউনিটি থেকে বিলং করতে পারে সেই মেয়েটি বা তার পরিবার, যেখানে তার প্রোটেকশনের জন্যই তাকে বিয়ে দিয়ে দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় মনে হয়, যাতে একটা মানে একটা পুরুষের মানে দায়িত্বে তাকে দিয়ে দেওয়া যায়, যে কোনো একটি পুরুষের দায়িত্বে। এরকম নানান কালচারাল ভেরিয়েশনস আছে। অনেক জায়গায়, অনেক কালচারে বাগদানটা একটা প্রথাই, যে ছোটোবেলায় বাগদান করে দেওয়াটা একটা প্রথা, যেরকম আমরা রাজস্থানে দেখেছি। অতএব এইগুলো যেমন একটা কালচারাল, কমিউনিটি বেসড ফ্যাক্টরস আছে, সোশিও ইকোনমিক ড্রাইভার্স আছে এর পেছনে, সেরকম বাল্যবিবাহ হলে তার ইম্প্যাক্টও কিন্তু এইগুলোর ওপর পড়ে। মহিলাদের শিক্ষা, মহিলাদের হেলথ, অ্যান্টিন্যাটাল পোস্টন্যাটাল কেয়ার, IMR MMR মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট, এগুলো সব কিছু কিন্তু চাইল্ড ম্যারেজের সাথে ভীষণভাবে জড়িত। তাই এক এক করে যদি আমি বলি, এবার আমি মানে ডিসকাশনটাকে একটু পয়েন্টসে ভাঙবো, যে আমাদের মূল কাজ হচ্ছে এই এম্পাওয়ারমেন্টটাকে এনেবল করা, তাই তো? এই আমাদের অ্যাওয়ারনেসের আসল গোল হচ্ছে কি এই এম্পাওয়ারমেন্টটাকে এনেবল করা। এবার এই এম্পাওয়ারমেন্টটাকে এনেবল করা সহজ কাজ নয়। কেন সহজ নয় সেটা বোঝবার জন্য আমাদেরকে আগে দেখতে হবে যে বাল্যবিবাহ কেন হয় এবং বাল্যবিবাহর ইম্প্যাক্ট কী কী। শহরাঞ্চলে বা গ্রামাঞ্চলে কি তার কোনো হেরফের আছে? হ্যাঁ, আছে। বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এবং আজকে আমরা পশ্চিমবঙ্গকে নিয়েই বিশেষ করে কথা বলছি, যে শহরাঞ্চল এবং গ্রামাঞ্চলের একটা অলমোস্ট 20% ডিফারেন্স আছে। লেটেস্ট ডেটা অনুযায়ী 48% child marriages in West Bengal occur in rural areas and only 29% occur in urban areas. কিন্তু এই অনলি কথাটা এখানে বোধহয় খাটে না, কারণ 48% and 29% of all the child marriages in West Bengal that is happening, সেই পার্সেন্টেজটা যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু খুব একটাও পিছিয়ে নেই শহরাঞ্চল। দেখতে ওটা 20% অলমোস্ট, কিন্তু সেই 20%টা কিন্তু এমন কিছু সংখ্যা হিসেবে কিন্তু খুব একটা পিছিয়ে নেই। তার মানে কি, যে আমাদের যে একটা বদ্ধমূল ধারণা যে চাইল্ড ম্যারেজ একটা
ইজ আ স্টোরি অফ দ্য বাইগনস, এটা একটা মানে আগে হতো এখন আর হয় না, বা এটা ভীষণই পিছিয়ে পড়া মানসিকতার একটা লক্ষণ, অশিক্ষার লক্ষণ, পভার্টির লক্ষণ, দারিদ্র্যের লক্ষণ। সবসময় কি তাই? শহরাঞ্চলের শিক্ষিত পরিবারের মধ্যেও কিন্তু বাগদান প্রথা আছে এবং বাগদান হয়। এবার মুশকিল হচ্ছে শহরাঞ্চলের এই যে আখড়াটা 29%, এর মধ্যে কিন্তু একটা বৃহত্তর পার্সেন্টেজ হচ্ছে স্লাম, আরবান স্লামস, সেটাকেও আমরা শহরাঞ্চল বলি। এই আরবান স্লামসের কম্পোজিশনটা ভীষণ কমপ্লিকেটেড। আরবান স্লামসের মেন্টালিটিটা বা তাদের লাইফস্টাইলটা ভীষণ কমপ্লিকেটেড এবং ইউনিক। এটাকে আমরা কোনো একটা ক্যাটাগরিতে ফেলতে পারি না। এবং যারা মানে জিওগ্রাফি বা জিওলজি বা আরবান সেটেলমেন্টের নিয়ে পড়াশোনা করে বা রিসার্চ করে, সেটেলমেন্ট স্কলার্সদের মধ্যে এটা একটা বিরাট ডিবেট যে স্লাম এরিয়াটাকে আমরা যে আরবান স্লাম বলি সেটাকে আমরা কিভাবে ক্যাটেগরাইজ করব, আদৌ ক্যাটেগরাইজেশন সম্ভব কিনা। কারণ আজকে বম্বের স্লামের সাথে পশ্চিমবঙ্গের স্লামের হার্ডলি কোনো মিল আছে। তো there are variations to that as well. শান্তনা ভৌমিক আমাদের অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি সেগুলো পরে আসছি। এবার যেটা আমি বলছিলাম যে শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের আখড়াটা কতটা রিলায়েবল প্রথমত, দ্বিতীয়ত এই আখড়ার বেসিসে কাজ করতে গেলে অনেকটা ডিসইলিউশনড হতে হয়। আমরা ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশকে যেই আখড়ার বেসিসে অ্যানালিসিস করব, পশ্চিমবঙ্গ বা অন্ধ্রপ্রদেশকে সেই বেসিসে করব না। এবং এই চারটে রাজ্য কিন্তু একেবারে প্রথম সারিতে আছে বাল্যবিবাহর। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, এমনকি কর্ণাটক, ত্রিপুরাও আছে। এবং এদের মানে উল্লেখযোগ্যভাবে এরা কিন্তু বাকি স্টেটগুলো থেকে এগিয়ে। এবার বাল্যবিবাহর জন্য দায়ী কি? খুব কমন সেন্সিক্যালি দেখতে গেলে লিঙ্গ বৈষম্য, পক্ষপাতিত্ব, পারিবারিক দারিদ্র্য, বাগদানের প্রথা, অল্প শিক্ষার প্রবণতা। কিন্তু এ বাদেও রিসেন্টলি ইউনিসেফ এবং আইসিডিসি একটা কাজ করেছে যেখানে ওরা সারা বিশ্বে বাল্যবিবাহের একটা স্মল স্কেল স্টাডিজ করেই একটা ইন্টিগ্রেটেড রিপোর্ট বার করেছিল। সেইটা অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণ আফ্রিকান কান্ট্রিজে এবং সাউথ এশিয়াতে বাল্যবিবাহের প্রথা সব থেকে বেশি প্রকট এবং প্রবল। তো তাদের মধ্যে কিছু কমন, অবশ্যই এগুলো কালচার স্পেসিফিক, মানে কনটেক্সট স্পেসিফিক, কিন্তু তাও খুব ম্যাক্রোভাবে দেখলে কয়েকটা কারণ ভীষণভাবে সিমিলার। সাউথ এশিয়ার বাল্যবিবাহর পেছনের কারণ এবং সাউথ আফ্রিকার বাল্যবিবাহের পেছনের কারণ মিডল ইস্টেও হয়। সেই কারণগুলোর মধ্যে প্রথম কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন মানে কি? যে আমি আমার মেয়েকে আমার পরিবারে বা আমার কমিউনিটিতে, আমার গ্রামে, আমার গঞ্জে একটা সেফটি বা একটা সিকিউরিটি দিতে পারছি না, তাই তাকে আনওয়ান্টেড হ্যারাসমেন্ট, আনওয়ান্টেড থ্রেট থেকে, আনওয়ান্টেড ভায়োলেন্স থেকে প্রোটেক্ট করবার জন্যে আমি তার অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি। whenever she strikes puberty, আমি ডিসাইড করছি যে না, she is not safe anymore, তাই it is better to marry her off। তাই প্রোটেকশন থেকে আসছে চাইল্ড ম্যারেজ। এবার কি ইন্টারেস্টিং দেখুন, এই প্রোটেকশনটা কার থেকে পাবে এই বাচ্চা মেয়েটি যার বিয়ে দেওয়া হলো? সে পাবে তার থেকে বয়সে বড় একটি ছেলের থেকে, পুরুষের থেকে, যার সাথে তার বিয়ে হলো। এবং তাতে একটা সোশ্যাল স্যাংশন হলো যে না, এই বিবাহিত, অতএব
শি ইজ আউট অফ বাউন্ডস ফ্রম দ্য প্রিডেটার্স অফ দ্য সোসাইটি, সেটা একটা সোশ্যাল স্যাংশন। তাতে যে আদৌ কতটা সে প্রিডেট হওয়ার থেকে বাঁচছে সেটার কোনো কোয়ালিটেটিভ স্টাডি তো নেই, সেটা কোয়ান্টিফাই করাও সম্ভব নয়। এবং এখানে মোস্ট ইন্টারেস্টিং আমার যেটা লাগে যে আমি একদল পুরুষের থেকে বা পুরুষের এক প্রকারের মানসিকতার থেকে প্রোটেক্ট করবার জন্য একটি নাবালিকা মেয়েকে সেই একটা পুরুষের জিম্মায় দিয়ে দিলাম, যাতে সে অন্তত 5 জনের থেকে হ্যারাসমেন্ট তাকে ফেস না করতে হয়। কিন্তু এই নাবালিকার বিয়ে একটি সাবালক পুরুষের সাথে বা একটি নাবালক পুরুষের সাথে হোক, নাবালক ছেলের সাথে হোক, সেটা কতটা ভায়োলেশন অফ হার রাইটস, এই ইম্যাজিনেশনটা কিন্তু আমাদের নেই ইন দ্য সেন্স যারা এই পন্থাটা বেছে নেন তাদের নেই, বা থাকলেও তাদের মনে হয় এটা একটা মোর সোশ্যালি স্যাংশনড প্রথা, লেস স্টিগমা রিলেটেড টু দিস, এই মেয়েদের স্টিগমাটাইজেশনটা অন্তত হবে না, বহিরাগত বা পাড়ার বা কমিউনিটির আর 5টা ছেলের থেকে হ্যারাসড হলে যেই স্টিগমা এবং ট্রমার মধ্যে দিয়ে পরিবারকে এবং মেয়েটিকে যেতে হবে, সেই একই হ্যারাসমেন্ট যদি তার শ্বশুরবাড়ি থেকে বা তার নাবালক স্বামীর থেকে বা তার সাবালক তার থেকে অনেকটা বয়সে বড় স্বামীর থেকে আসে, তাহলে সেই স্টিগমাটা ফেস করতে হবে না। মেয়েটির কষ্ট, মেয়েটির সাফারিং, মেয়েটির ভায়োলেশন অফ রাইটস কিন্তু একই লেভেলে হচ্ছে। এবার এটা একটা প্যারাডক্স, এটা আমাদের একটা সোসাইটাল ম্যালেডি আমি বলবো। এই প্যারাডক্সটাকে কাটিয়ে ওঠা একটা ভীষণ চ্যালেঞ্জিং বিষয়। সেটা ভারত দেশ হিসেবে বহুদিন ধরে চেষ্টা করছে, কিন্তু আজ অবধি সক্ষম হতে পারেনি। তারও কিছু কারণ আছে, সেটা আমি একদম শেষে আসছি। আমার মতে তার কি কারণ থাকতে পারে সেটা আমি শেষে আসছি। প্রথমটা গেল প্রোটেকশন। তারপরে কি, ইউনিসেফ একটা টার্ম কয়েন করে বলছে যে ইকোনমিক সার্ভাইভাল হলো চাইল্ড ম্যারেজের একটা বিরাট ড্রাইভার। ইকোনমিক সার্ভাইভাল, এই কথাটাও খুব মজার। ইকোনমিক সার্ভাইভাল অফ হুম? যেই মেয়েটিকে বিয়ে দেওয়া হচ্ছে সে নিজে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না, সে জীবনে কোনোদিন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে না। সে ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট ছিল এবং তাকে আরেকটা ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট মানে পদেই তাকে শিফট করানো হলো। তার থেকে তার শিক্ষা কেড়ে নেওয়া হলো, তার থেকে তার অ্যাডোলেসেন্সের যেই এলিমেন্টসগুলো সেগুলো সব আস্তে আস্তে কেড়ে নেওয়া হলো এবং তাকে সারা জীবনের জন্য ডিপেন্ডেন্ট একটা ইন্ডিভিজুয়াল হিসেবে মার্ক করে দেওয়া হলো। তাহলে এখানে ইকোনমিক সার্ভাইভালটা কার হচ্ছে? এই ইকোনমিক সার্ভাইভালটা হচ্ছে যেই ফ্যামিলি থেকে দ্য ব্রাইড ইজ বিং ম্যারিড অফ টু অ্যানাদার ফ্যামিলি, এই দুটো পরিবারেরই একটা ইকোনমিক সার্ভাইভাল হচ্ছে। তার কারণ হচ্ছে এই দুটো পরিবারের মধ্যে একটা ইকোনমিক্যাল ট্রানজ্যাকশন হচ্ছে। সেই ট্রানজ্যাকশনটা কিভাবে? একটা নন ওয়ার্কিং, নন এডুকেটেড গার্ল চাইল্ড ইজ কনসিডার্ড আ বার্ডেন টু দ্য ফ্যামিলি। সে গৃহকর্ম করছে কিন্তু সেই কর্মের দ্বারা সে কোনো আয় করছে না। অ্যাট দ্য সেম টাইম তার পেছনে তার এডুকেশনের পেছনে ব্যয় করবার মতনও সামর্থ্য সেই পরিবারের নেই, তাই সে ইললিটারেট। তাই কোনো দিন কোনো একটা ফিউচার ট্র্যাজেক্টরিতে গিয়ে সে আয় করতে পারবে এই সম্ভাবনাও কমে যাচ্ছে। তাই উইথ এভরি পাসিং ডে এই ইন্ডিভিজুয়াল কিন্তু একটা ইকোনমিক ব্যাগেজ হয়ে দাঁড়াচ্ছে। এবার এই ইকোনমিক ব্যাগেজটাকে কিভাবে মানে এর থেকে হাত ধুয়ে ফেলা যায়? by marrying her off to another family where there is a dearth of manual labor. কি ধরনের লেবার? বাড়ির একমাত্র সে বাড়ির কর্মে নিপুণা, গৃহকর্মে নিপুণা। তাই বাড়ির কাজ করবার জন্য কিছু কিছু ক্ষেত্রে
মাঠে ঘাটে কাজ করবার জন্য, ইট ভাটায় কাজ করবার জন্য আরও 2 জোড়া হাতের প্রয়োজন, 1 জোড়া হাতের প্রয়োজন। তাতে কি হয়, সেই ম্যানুয়াল লেবারটা সে করলে সেই পরিবারের আয় কিছুটা হলেও বাড়ে। তাই এখানে একজন লেবারের প্রয়োজন আর এখানে একজন লেবার অতিরিক্ত। এটা তখন ট্রানজ্যাকশন হয় যে আমি তোমাকে একটা লেবার দিচ্ছি। এবার মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, যে এই লেবারটাও যায়, তার সাথে কিছুটা ব্রাইড প্রাইসও যায়। ব্রাইড প্রাইস যেটাকে আজকাল আমরা ডাউরি বলি, সেই ডাউরিও কিছুটা যায়, যে তুমি আমার এই অতিরিক্ত লেবার এবং অতিরিক্ত মাউথ টু ফিডটাকে তুমি নিয়ে নিচ্ছ, এবং তার জন্য আমি কিছুটা ব্রাইড প্রাইস দিচ্ছি, কিছুটা ডাউরি দিচ্ছি। তাতে একটা ইকোনমিক্যাল গেন হলো, যেই পরিবারে বিয়ে হচ্ছে, এবং তাদের সার্ভাইভালটা বেটার হলো, এবং এরা যেহেতু এই বার্ডেনটাকে লুজ করলো, তাই এদের সার্ভাইভালটাও বেটার হলো। তাই ইকোনমিক সার্ভাইভালের জন্য এই এক্সচেঞ্জ অফ অ্যাডোলেসেন্ট ব্রাইডসটা ভীষণ কমন ইন্ডিয়ার ক্ষেত্রে। এবার যে কারণে আমি বলছিলাম যে এই সার্ভাইভাল কথাটা ভীষণ ইন্ট্রিগিং, যে সার্ভাইভাল অফ হুম, এটা ভাবতে বসলে সত্যি মনে হয় যে মানে কার কী করে এটা সার্ভাইভাল, এটাকে কী করে সার্ভাইভাল বলা যায়, কিন্তু এটাই সত্যি যেটা একটা সার্ভাইভাল হচ্ছে। থার্ড কারণ, যেটা ইউনিসেফ আবার আন্ডারলাইন করে করে বলছে, যে ফার্টিলিটি রেটের ডিক্লাইন সাউথ এশিয়ায়, মিডল ইস্টে, সাউথ আফ্রিকায় ফার্টিলিটি রেট নিয়ে বড় বড় স্টাডিজ হয়েছে, এবং খুব রিসেন্টলি ইন্ডিয়ার ফার্টিলিটি রেট নিয়ে একটা খুব বড় মাপের রিপোর্ট পাবলিশ হয়েছিল, অনেক পত্রপত্রিকায় বেরিয়েছিল, আপনারা সবাই দেখেছেন হয়তো, যে ইন্ডিয়ার মহিলাদের মধ্যে ফার্টিলিটি রেটের একটা স্টার্ক ডিক্লাইন হচ্ছে উইথ টাইম, এবং এই ডিক্লাইনটা বয়সের সাথে হচ্ছে। যত বয়স বাড়ছে তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। তাই এই ডিক্লাইন ইন ফার্টিলিটি রেট একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে অফ আর্লি ম্যারেজেস। ইন্ডিয়ার ভারতের কালচারের একদম গোড়ায় তো দাঁড়িয়ে রয়েছে রিপ্রোডাকশন অ্যান্ড পারপেচুয়ালিটি অফ ফ্যামিলি। কিভাবে মানে আগামী প্রজন্মের জন্ম এবং একটা পারিবারিক স্ট্রাকচারকে ধরে রাখা, সেইটাই আমাদের চিন্তাভাবনার মূলে রয়েছে। তাই ফার্টিলিটি রেটটা আমাদের কাছে একটা বিরাট কনসার্ন, যে মহিলাদের ফার্টিলিটি রেট যদি কমে যায় বা রিপ্রোডাক্টিভ ক্ষমতা যদি কমে যায়, তাহলে আস্তে আস্তে আমাদের এই স্ট্রাকচার, এই সোসাইটাল স্ট্রাকচারটা কিন্তু ঘুণ ধরা শুরু করবে। যেটা একটা হয়েছিল যখন ঠিক মিলেনিয়ামের ইনিশিয়াল ডেজে, যখন নিউক্লিয়ার ফ্যামিলি বা সেই সেট আপে একটা বিরাট স্টার্ক স্পাইক এসছিল, যে জয়েন্ট ফ্যামিলি আস্তে আস্তে কমে যাচ্ছে, মাইগ্রেশন বাড়ছে, মানে ইন্টার স্টেট মাইগ্রেশন বাড়ছে, এবং নিউক্লিয়ার ফ্যামিলিতে পরিণত হচ্ছে, একান্নবর্তী পরিবার আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটা যেমন একটা বড় ব্লো ছিল, সেরকমভাবেই ডিক্লাইন অফ ফার্টিলিটি রেট কিন্তু আমাদের ওই সোসাইটাল স্ট্রাকচার, যেটা অলসো ইজ আর ইকোনমিক স্ট্রাকচার, কারণ সেইভাবেই আমরা আমাদের প্রপার্টি ডিস্ট্রিবিউশন করি, ইকোনমিক্যাল স্ট্রাকচারটা কিন্তু এবার তাসের ঘরের মতন ভেঙে পড়বে যদি আমাদের ফার্টিলিটি রেটটা ঠিক না থাকে। এবার এটা তো বড় পিকচার, এইসব ভেবে মা বাবা বিয়ে দেন তা নয়। মা বাবা বিয়ে দেন যে এরপর বয়স হয়ে গেলে হয়তো আমার মেয়ে আর মা হতে পারবে না। মা হতে না পারলে কি হবে, 5 জন পরিবারের লোক, 10 জন পাড়ার লোক, এন্টায়ার কমিউনিটি তাকে নানানভাবে হ্যারাস করবে, মেন্টালি, ফিজিক্যালি, ভায়োলেন্সও হতে পারে, পরবর্তীকালে শ্বশুরবাড়ির তরফ থেকে ভায়োলেন্সও হতে পারে। কারণ রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে আমাদের মানে কনসার্ন অ্যাবাউট আ ম্যানস বডি বা ম্যানস ফাংশন ইন রিপ্রোডাক্টিভ হেলথ, এই ইম্যাজিনেশনটা ইন্ডিয়াতে এখনও নেই বললে চলে। অতএব গোটা দায়িত্বটাই যেন মেয়েটির,
এবং এটা মেয়েটার ওনাস টু এনশিওর দ্যাট শি ইজ ফার্টাইল এনাফ টু রিয়ার চিলড্রেন। তো সেই কনসার্ন থেকে বাবা মা এই ডেমোগ্রাফিক ট্রানজিশনটার মানে এই একটা ডেমোগ্রাফিক ট্রানজিশন হচ্ছে, তো সেই ট্রানজিশনটার ইম্প্যাক্ট হিসেবে বাবা মা মেয়েদের আর্লি ম্যারেজে পুশ করেন এবং ফোর্সও করেন। এবার এই তিনটে কারণ খুব ম্যাক্রো লেভেলের কারণ। এই তিনটে কারণ আমরা যখন স্কুলে মেয়েদের সাথে কথা বলবো বা শিক্ষকদের সাথে কথা বলবো বা অভিভাবকদের সাথে কথা বলবো, হয়তো এই তিনটে কারণ উঠে আসবে না। এই কারণগুলোরই ছোট ছোট সাবজেক্টিভ কোয়ালিটেটিভ কিছু ডেটা আমরা ওদের থেকে পাবো। অ্যানেকডোটস বলি আমরা সেগুলোকে। এই অ্যানেকডোটাল এভিডেন্স আমরা কিন্তু ওদের থেকে পাবো। কিন্তু এই অ্যানেকডোটাল এভিডেন্সগুলো যখন আমরা জড়ো করছি, সাম আপ করছি, তখন এই তিনটে মেজর বড় কারণ, যেগুলো ম্যাক্রো অ্যানালিসিসের কারণ, সেগুলো কিন্তু উঠে আসছে। এবার আমার কথা হচ্ছে যে ম্যাক্রো কারণগুলোর ইম্প্যাক্ট কিন্তু আপনার আমার মতন খুব ছাপোষা সিম্পলটন রেগুলার লাইফসে পড়ে। যেমন এই মেয়েগুলোর জীবনে পড়ছে, তাদের সাথে হয়তো হিউম্যান ডেভেলপমেন্ট তারা হয়তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স শোনেও নি, ভারতের ইকোনমি কিভাবে চলছে জানে না, বা ভারতের মানে অ্যাজ আ নেশন রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কী কী কনসার্নস, কী কী নতুন নতুন টেকনোলজিস হচ্ছে, হিস্ট্রি কী, সেগুলো হয়তো জানে না। কিন্তু এই সব ডিসিশনের পেছনে, সব লিগাল ইকোনমিক্স মানে পলিসির পেছনে, পলিসির জন্য কিন্তু আমাদের মানে রেগুলার লাইফস ইম্প্যাক্টেড হয়, এবং এই মেয়েদেরও সেরকমই ইম্প্যাক্ট করেছে। এবার এই ইম্প্যাক্টগুলো কী 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 ধরনের, মানে আর্লি ম্যারেজের কী কী ইম্প্যাক্ট হতে পারে। প্রথম কথা তো আর্লি ম্যারেজ ছেলে এবং মেয়ে যদি দুজনই নাবালিকা হয়, নাবালক নাবালিকা হয়, তাহলে দুজনকেই ইম্প্যাক্ট করে। এই ইম্প্যাক্টটা অনস্বীকার্য। একটি 21 বছরের কম বা 18 বছরের কমের ছেলেকে বা পুরুষকে যেভাবে ইম্প্যাক্ট করে, মেয়েদেরও সেভাবে ইম্প্যাক্ট করে। হ্যাঁ, অবভিয়াসলি রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুটা ছেলেদের ক্ষেত্রে নেই, কিন্তু ছেলেদের একটা বিরাট সমস্যা হলো তাদের সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট। এবং আমরা খুব ভালো করে জানি যে এখনও অবধি ভারতীয় সমাজে ছেলেদের মেন্টাল হেলথ, মেয়েদের মেন্টাল হেলথ নিয়ে তবু আমরা কিছুটা সরব হয়েছি, তাও সেটা ভীষণই পকেটসে, ভীষণই আরবান পকেটসে, মেট্রো সিটিজে। কিন্তু ছেলেদের মেন্টাল হেলথটা আরও বড়োভাবে মানে নেগলেক্টেড। তাই এই ক্ষেত্রে একজন নাবালিকার যতটা ইম্প্যাক্ট ফেলতে পারে বাল্যবিবাহ, নাবালকের ওপরও কিন্তু ফেলতে পারে। আমরা যেই দুটো স্কুলে আপাতত গেছি সেগুলো সবই দুটোই কোয়েড স্কুল, এবং সেখানে আমরা মেয়েদেরকে নিয়েই বেশি কথা বলেছি, কিন্তু আমাদের ছেলেরাও ছিল অনেকে, এবং ছেলেদের সাথেও আমরা ইন্টারাক্ট করবার চেষ্টা করেছি। ছেলেরা না খুলে কথা বলতে চায় না, এবং মেয়েদেরকে তাও কথা বলে 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 একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে তাদের থেকে কিছুটা ইনফরমেশন বার করা যায়। ছেলেদের সাথে সেটা আমরা করার চেষ্টা করেছি, কিন্তু খুবই কম হয়েছে। আশা করব আগামী দিনে আমরা সেটা পারবো। আমাদের একটা এরকম কোনো একটা কোয়েশ্চেনের বা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ডিভাইস করতে হবে, যাতে আমরা ছেলেদের সাথেও কথাটা বলতে পারি। যাই হোক, তো সাইকোলজিক্যাল ডিসঅ্যাডভান্টেজ ছেলে মেয়ে উভয়েরই হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে বেশি। আবারও ফিরে আসছি এই একই কথায়, যে মেয়েদের ক্ষেত্রে বেশি। তার কারণ হচ্ছে কোয়ারশন অন উইমেন, ফোর্সফুলি কিছু একটা করানো বা ম্যানিপুলেশন অন উইমেন ইজ হ্যান্ডস ডাউন মোর দ্যান অন আ ম্যান। এবং এটা কারা করছে? পুরুষেরাই মেয়েদের করছে, পুরুষেরাই মহিলাদের উপর করছে। এই ফোর্সড একটা
সেক্সুয়াল রিলেশন, বা যেটাকে আমরা মেডিকেল টার্মসে প্রিম্যাচিওর সেক্স বলে থাকি। প্রিম্যাচিওর সেক্সের ক্ষেত্রে ম্যানিপুলেট করা, ম্যানিপুলেশনে যখন কাজ না হয় ফোর্স করা, এবং সেই ফোর্সটা ভায়োলেন্সে বদলে যেতে সময় লাগে না। বিশেষ করে মেয়েটি যখন নাবালিকা, যখন তার ফিজিওলজিটা রেডি নয় ফর সেক্স, মেন্টালি তো ছেড়েই দিলাম, তখন তার পক্ষে এটা খুব ডেঞ্জারাস একটা হেলথ ইম্প্যাক্ট বা একটা হ্যাজার্ডাস ইম্প্যাক্ট হয়ে দাঁড়ায়। কীরকম হ্যাজার্ডাস? অ্যাডোলেসেন্ট হেলথ বা রিপ্রোডাকশনটা একটা মজার জায়গা, একটা কমপ্লিকেটেড ইস্যু। সরি, মজার জায়গা না, কমপ্লিকেটেড ইস্যু। তার কারণ হচ্ছে পিউবার্টি স্ট্রাইক করলে মেয়েরা রিপ্রোডিউস করবার ক্ষমতা থাকে তাদের মধ্যে, তার মানে অ্যানাটমিক্যালি সে এবল হয় টু রিপ্রোডিউস, কিন্তু তার শারীরিক গঠন, তার পেলভিসের গঠন, তার নিউট্রিশন, এইগুলো যদি সেম পেজে না থাকে, বা স্ট্যান্ডার্ড যেটা আমাদের মানে যেটা একটা জেনারেলাইজড স্ট্যান্ডার্ড যেটা করা হয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী না হয়, তাহলে কিন্তু সে গর্ভবতী হলেও সেটা তার কাছে তার জন্য একটা লাইফ রিস্ক হয়ে যায়। এবার সেটা 18তে এসে অ্যানাটমিক্যালি তার গঠনটা সম্পূর্ণ হয়, নিউট্রিশনালি বলতে পারবো না, এটা তো মানে এক একটা জায়গার নিউট্রিশন লেভেল এক এক রকম হয়, কিন্তু আমি বলতে পারি যে ইন্ডিয়ান উইমেন ইন জেনারেল আর দ্য মোস্ট ম্যালনারিশড সেকশন অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। ভারতের মেয়েদের পুষ্টি, এই স্টাডি প্রচুর হয়েছে, এবং আপনারা যদি একটু ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে মানে ইট ইজ ওনলি আ স্যাড স্টোরি উইচ ইজ বিকামিং স্যাডার ডে বাই ডে। ভারতীয় মহিলাদের অপুষ্টির হার ভীষণ ভীষণ বেশি। তাই এই নাবালিকা যাদের বিয়ে হচ্ছে তারা পুষ্টিগতভাবে একদম তৈরি এটা আমি বলতেই পারবো না, নয়, তারা তৈরি নয়। এবং মেন্টালি, সাইকোলজিক্যালি আমরা কি মেয়েদের তৈরি করছি বা ছেলেদের তৈরি করছি সেভাবে? আমাদের সিলেবাসে বা প্রাথমিক শিক্ষা বা প্রাথমিক না, উচ্চশিক্ষার রেকমেন্ডেশনের মধ্যে রয়েছে যে আমরা সেক্স এডুকেশন দেব, বা সেক্স এডুকেশন ভীষণভাবে কম্পালসারি, কিন্তু কটা স্কুলে সেক্স এডুকেশন হচ্ছে? কটা বাচ্চা ছেলে মেয়েকে আমরা অবগত করতে পারছি অ্যাবাউট দি এন্টায়ার প্রসেস, এবং সেটা সেন্সিটিভলি হচ্ছে? সেটা একটা বিরাট প্রশ্ন। আমি কিছু কিছু স্কুলে গেছি নানান কাজে, এবং সেখানে গিয়ে আমি অবজার্ভ করার চেষ্টা করি, যাদের সাথে ইন্টারাকশন যেটুকু হয় তাদের মধ্যে জিজ্ঞাসা করবার চেষ্টা করি যে এই ধরনের শিক্ষা হচ্ছে কিনা, সেক্স এডুকেশন হয় কিনা। আজ অবধি আমি শুনিনি কোনো স্কুলে হচ্ছে, কোনো সরকারি বেসরকারি স্কুলেও। ইনফ্যাক্ট আমার মানে ভাই বোনেরা আছে অনেক বেসরকারি স্কুলে পড়ে, তাদেরকেও জিজ্ঞাসা করি, হার্ডলি এটা হয়। অতএব ল্যাক অফ সেক্স এডুকেশন হচ্ছে একটা বিরাট ট্রমার কারণ কিন্তু, এবং সেটা নাবালিকা বা সাবালিকা মানে ইট ডাজন্ট ম্যাটার। একজন সাবালিক মহিলাও যখন বিয়ে করছেন, শি ইজ নট ওয়েল এডুকেটেড অ্যাবাউট দ্য সেক্সুয়াল প্রসেস। শি ডাজন্ট নো about contraception methods. She doesn't know that she has the right to say no at any point of time, even in a marriage. অতএব sex education throughout women's journey in India ভীষণভাবেই neglected. এবার কি সমস্যা হতে পারে অ্যাডোলেসেন্ট হেলথে?
এক তো সেক্স শুড বি এ প্রায়োরি কনসেনশুয়াল, সেই ধারণাটা আমাদের মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে নেই। সেইটাকে আগে ঢোকাতে হবে যে সেক্স ইজ এ প্রায়োরি কনসেনশুয়াল, দুজনের সম্মতি ছাড়া এই প্রসেসটা শুরু হতেই পারে না। এই কনসেন্ট বা সম্মতি এইটা শুধু ছেলে মেয়েদের মধ্যে নয়, অভিভাবকদের মধ্যে নয়, গ্রামের পাড়ার পুরো কমিউনিটির মধ্যে এটাকে ঢোকাতে হবে। এইটাই যখন ভায়োলেটেড হয়, কনসেন্টটাই যখন ভায়োলেটেড হয়, তার সাথে আসে ট্রমা আর লট অফ ফিজিক্যাল পেন। একটি মেয়ে যার শরীর তৈরি নয় রিপ্রোডাকশনের জন্য, তাকে যখন সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা ইটসেলফ ইজ আ পেইনফুল জার্নি, ইটস আ ভেরি ভেরি পেইনফুল জার্নি। তার কনসেন্ট ভায়োলেটেড হলো, তার রাইটস ভায়োলেটেড হলো, সেটা তো একটা কথা, কিন্তু ফিজিক্যাল পেন, দি অ্যামাউন্ট অফ ফিজিক্যাল পেন দ্যাট শি হ্যাজ টু গো থ্রু ইজ ইটসেলফ আ প্রবলেম। প্রিম্যাচিওর প্রেগনেন্সি, চাইল্ড বার্থের ক্ষেত্রে প্রচুর রিস্ক থাকে। আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা IMR মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট বেড়ে যায়, মানে বাচ্চাটা হয়তো স্টিল বর্ন হলো, জন্মেই মারা গেল, বা আন্ডারওয়েট জন্মালো, ম্যালনারিশড জন্মালো, জন্মাবার 1-2 মাসের মধ্যে মারা গেল, এটা হয়। IMR রেট প্রচণ্ড বেশি। MMR রেটস, ম্যাটার্নাল মর্টালিটি রেট, চাইল্ড বার্থের সময়, লেবারের সময় মায়ের মৃত্যু ভীষণ কমন ইন্ডিয়াতে। এবং এই কেসগুলোকে যদি আমরা ট্রেস করি, দেখা যাবে যে তারা হয়তো 15-র নিচে বা 15-র আশেপাশে তাদের বয়স। ইনফ্যাক্ট এটা একটা স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে এই তথ্যটা উঠে এসেছিল যে MMR বা ম্যাটার্নাল মর্টালিটি রেট ইজ 5 টাইমস হায়ার যখন মায়ের বয়স ইজ বিলো অর অ্যারাউন্ড 15। 15 বছর বয়সী বা তার চেয়ে একটু কম বা অল্প বেশি মায়েরা 5 গুণ বেশি susceptible to mortality on the labor table than mothers who are from 20 to 24 in their early 20s. অতএব MMR কে এক চুটকিতে স্পাইক করে দেয় আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি, প্রিম্যাচিওর সেক্স। মরবিডিটি, মর্টালিটি তো একরকম, মারা গেল সেটা একরকম, মারা গেল না, সে চাইল্ড বার্থ হলো, সে চাইল্ডও বেঁচে থাকলো, মাও বেঁচে থাকলো, কিন্তু সারা জীবনের মতো সে মা পঙ্গু হয়ে গেল। বা যেই বাচ্চাটি জন্মালো সেই বাচ্চাটা তার নানান শারীরিক গঠনে ডিসপ্যারিটি রয়েছে বা ডিসেবিলিটি রয়েছে। এই মরবিডিটিগুলোকে কে হ্যান্ডেল করবে? আবারও মনে রাখতে হবে, এই মায়েরা কিন্তু আসছে সব সোশিও ইকোনমিক্যালি আন্ডার প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের বিয়েটাই হয়েছে একটা ইকোনমিক সার্ভাইভালের জন্য। অতএব তাদের মরবিডিটির খেয়াল নেওয়ার জন্য কেউ নেই, তার পেছনে পয়সা খরচা করবার মতন পয়সা নেই। এবং ভীষণভাবে এটা একটা পেট্রিয়ার্কাল অ্যাটিটিউডনাল ব্যারিয়ারের মধ্যে এরা রয়েছে। অতএব তাদের স্বামী বা তাদের বাড়ির কর্তাদের অনুমতি ছাড়া তারা হয়তো ডাক্তারখানাতেও যেতে পারছে না, এমনকি বলতেও পারছে না, এক্সপ্রেসও করতে পারছে না। অতএব মর্টালিটি তো একরকম, সারা জীবনের এই মরবিডিটির দায়িত্ব কে নেবে? এই মরবিডিটিটা মেয়েরা একা নিজেরাই হ্যান্ডেল করছে। তারপরে যদি বাচ্চা স্বাভাবিক না হয়, সেইটার একটা অন্যরকম ইম্প্যাক্ট আছে মায়ের বেঁচে থাকার ওপর, সার্ভাইভালের ওপর, সেটা তো একটা অন্য টপিক। যাই হোক, এই অ্যান্টিন্যাটাল কেয়ার মানে এই ধরুন এই পুরো প্রিম্যাচিওর বা আর্লি ম্যারেজের ক্ষেত্রে বা আর্লি প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা হয়, সেপসিস হয়, হ্যামারেজ হয়, মানে অবস্ট্রাকটিভ লেবার হয়। অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে মা বাঁচে না, অনেক সময় অনেক রকমের কমপ্লিকেশনস হয়, ইনফেকশন হয়, পোস্ট ডেলিভারি ইনফেকশনস হয়, যেগুলো আমরা করতে পারি না, হ্যান্ডেল করতে পারি না, সেখান থেকে সেপসিস হয়ে যায়। অ্যান্টিন্যাটাল কেয়ার নেওয়ার কেউ নেই, অবস্টেট্রিক কেয়ার নেওয়ার কেউ নেই, ফিজিক্যাল ম্যাচুরিটি তো নেই মা বাবার সেগুলোকে হ্যান্ডেল করবার মতন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিও নেই।
বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মা হয়তো বেঁচে গেল, কিন্তু আমরা বলি ভিভিএফ, ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা হয়। এই ভেসিকো ভ্যাজাইনাল ফিস্চুলা ইজ অ্যান ইমেন্সলি পেইনফুল ডিজিজ, এবং এই ফিস্চুলা অর্ধেক ক্ষেত্রে রিপোর্টেড হয় না। তার মানে মা কতটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, অথচ আমরা সেই কথা জানতেও পারছি না। এটা একটা মানে অদ্ভুত ম্যালেডি। যাই হোক, আমরা এরপরে আপনাদের প্রশ্ন উত্তরে বা আপনাদের কমেন্টগুলোয় আসবো। আমি খালি তার আগে বলে রাখি যে আমরা অ্যাকশন হিসেবে কি কি করতে পারি, মানে এই ম্যালেডিগুলোকে অ্যাড্রেস করবার মতন প্রচুর কাজ হচ্ছে না তা না। এবং ভারতে 1990s পর চাইল্ড ম্যারেজ নিয়ে প্রচুর মুভমেন্ট হয়েছে। উইথ ভেরি হার্ড লাক আমরা খুব ইম্প্যাক্টফুল কিছু করে উঠতে পারিনি, কিন্তু যেটা বারবার ফিরে এসছে, এভরি ফেইল্ড প্রজেক্ট হ্যাজ আ লার্নিং, আর সেই লার্নিংটা চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এর বাদে আর কিছুই না। কিন্তু এই অ্যাওয়ারনেস অ্যান্ড এম্পাওয়ারমেন্টটাকে ফ্যাসিলিটেট করতে হয়। অ্যাওয়ারনেস আর এম্পাওয়ারমেন্ট তো একদিনে ওভারনাইট হয় না। এই অ্যাওয়ারনেস আর এম্পাওয়ারমেন্টের ফ্যাসিলিটেশনটা হচ্ছে সব থেকে বড় কাজ এবং মূল কাজ। ফ্যাসিলিটেট কারা করে? আমাদের মতন কিছু কিছু ছোট ছোট সংস্থা করে, সরকার নিজে করে। কিন্তু আমি মনে করি আমার যেটুকু পড়াশোনা বা যেটুকু জ্ঞান, আমার সীমিত জ্ঞানে আমার মনে হয় এই ফ্যাসিলিটেশনটার সব থেকে বড় মূল সাইট হতে পারে স্কুল। স্কুল শুধু শিক্ষা প্রদান তো করে না, সমাজের সংস্কারের দায়ভারও নেয়। এবং স্কুলের কিন্তু একটা কমিউনিটিতে আলাদা একটা রেসপেক্টেড জায়গা আছে, একটা পেডেস্টাল আছে। স্কুলের শিক্ষকরা কোনো রকম ডিসিশন নিলে সেটা পার্কুলেট করতে অনেক সুবিধা হয়। এটাকে আমরা বলি মানে টপ ডাউন ইম্প্যাক্ট আর কি, পার্কুলেশন। পলিসি ঠিক হলো, সেটা স্কুলের শিক্ষকরা বুঝলেন এবং সেটার ইমপ্লিমেন্টেশন এবং অ্যাওয়ারনেস ছড়ালেন এবং সেটাকে আস্তে আস্তে পার্কুলেট করলেন। এই পার্কুলেশনটা স্কুলের থেকে ভালো হয়। এবার এই যে এন্টায়ার অ্যাকশন স্পেকট্রাম, আমরা এটাকে অ্যাকশন স্পেকট্রাম বলি, যে এই পার্কুলেশন যেটা আমরা বললাম, যে গোটা কর্মকাণ্ডটার মধ্যে তো অনেক অ্যাক্টর্স আছে, অনেক ছোট 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 স্টেক হোল্ডার্স আছে, কর্মীরা আছে। তারা কারা? তারা টিনেজার্স, নাবালিক ছেলেমেয়েরা প্রথম কথা, তাদের অ্যাডাল্ট পেরেন্টস, তাদের কমিউনিটি, তাদের টিচার্স, লোকাল পলিটিশিয়ান, লোকাল কালচারাল প্রোপাগ্যান্ডিস্ট যারা রয়েছে তারা, তার উপরে রয়েছে পলিসি মেকার, স্টেট গভর্নমেন্ট, তারপরে রয়েছি আমরা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার্স বা কোনো ইনস্টিটিউশনের সাথে জড়িত রিসার্চার্স, লেজিসলেচার, কারণ এটা একটা বিরাট আইনি বিষয়, এবং তা বাদেও রয়েছে এই জেপিএস-এর মতন কিছু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ন্যাশনাল, এমনকি ইন্টার গভর্নমেন্ট বডিজও রয়েছে প্রচুর, যারা এগুলোতে হস্তক্ষেপ করতে পারে। এবার এদের এই গোটা অ্যাকশন স্পেকট্রামটাকে কাজ করতে গেলে এদের সকলকে একজোট হয়ে কাজ করতে হবে বলে আমার ধারণা। এই মানে আমরা যদি ইন আইসোলেশন ফ্রম ইচ আদার কাজ করি, তাহলে বোধহয় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না কোনোদিন। আর কি প্রোভাইড করতে পারি আমরা? সাপোর্ট প্রোভাইড করতে পারি। যার বিয়ে হয়ে গেছে, দ্যাট ইজ নট আ লস্ট কজ, শি ইজ নট আ লস্ট কজ। যার বিয়ে হয়ে গেছে হয়ে গেছে, আর কিছু করার নেই এমনটা নয়, শি ইজ নট আ লস্ট কজ। তার জীবনটারও অনেক রকমের সংস্কার হতে পারে। অতএব তাকে যদি আমরা সাপোর্ট প্রোভাইড করতে পারি, ফিজিক্যাল, মেন্টাল সাপোর্ট প্রোভাইড করতে পারি, ফাইন্যান্সিয়াল কিছু এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, তাকে কাজে লাগাতে পারি, সে নিজের উপার্জনটা নিজে করতে পারে, সেটাও তার কাছে একটা বিরাট সংস্কার। ইউনাইটেড নেশন এইডস নিয়ে যখন কাজ করেছিল, একটা বিশ্বব্যাপী প্রোগ্রাম করেছিল, মানে প্রোগ্রাম ইন দ্য সেন্স একটা প্রজেক্ট চালিয়েছিল, সেই ইউএন এইডস, ওই প্রজেক্টের নাম ছিল ইউএন এইডস প্রজেক্টের রিপোর্টের একটা বড় তথ্য কিন্তু এসেছিল যে সেক্স এডুকেশন হচ্ছে গিয়ে প্রধান কারণ।
মানে আমরা যদি আজকে এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেসও প্রোহিবিট করতে চাই বা অ্যানাহিলেট করতে চাই, কমাতে চাই, তাহলেও কিন্তু সেক্স এডুকেশন আমাকে প্রদান করতে হবে। এবং আর্লি ম্যারেজ কিন্তু এসটিডি মানে এসটিডির ছড়ানোয় বিশেষ সাহায্য করে, কারণ ওই সেক্স এডুকেশনটা নেই। অতএব সাপোর্ট টু অলরেডি ম্যারিড আন্ডার 18 উইমেন অ্যান্ড মেন, তাদেরকেও সেক্স এডুকেশন প্রোভাইড করা। টু অলরেডি ম্যারিড আন্ডার 18 মেন অ্যান্ড উইমেন, মেয়েদের ইন্টেলেকচুয়াল এম্পাওয়ারমেন্ট, যেটা আমি বলছিলাম, তাদের কর্মসংস্থান, তাদের শিক্ষা, তাদের রেমেডিয়াল ক্লাস নেওয়া, তাদেরকে অন্যভাবে স্কুলে না এনে কোনোভাবে যদি ইনফর্মাল ওয়েতে শিক্ষা প্রদান করা যায়, তাদের ইন্টেলেকচুয়াল এম্পাওয়ারমেন্টটা দরকার। এবং সেটা শুধু আর্লি ম্যারেজের ক্ষেত্রে জন্য দরকার নয়, যেটা আমাদের সামগ্রিক সামাজিক সংস্কারের জন্য দরকার। ইকোনমিক স্টেটাসকে ইমপ্রুভ করবার জন্য কিছুটা হেল্প এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স। আর লিগাল চেঞ্জ কি হতে পারে? আর্লি ম্যারেজের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, বার্থ রেজিস্ট্রেশনই হচ্ছে না, বার্থ সার্টিফিকেটই নেই আমার। আপনি কি করে প্রুফ করবেন যে আমার 18 বছর বয়স হয়নি, বা আমার বিয়েটা আমি লিগালি রেজিস্টারই করছি না, আমি কোর্ট ম্যারেজ মানে আমি পেপারে সই করছি না। অতএব কালকে যদি আমার স্বামী আমায় ছেড়ে দেয়, আমার কোনো উপায় থাকবে না তাকে লিগালি ফাইট করার। অতএব এই রেজিস্ট্রেশন প্রসেসটা আরও ফর্মালাইজ করা, যেটা শ্রীলঙ্কায় করেছিল। ইউনিসেফ আর আইসিডিসির একটা বড় প্রজেক্ট ছিল শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা এই রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু, বার্থ এবং ম্যারেজ রেজিস্ট্রেশন এই দুটো দিয়ে কিন্তু অনেকটা চাইল্ড ম্যারেজকে বাগে আনতে পেরেছে। এইগুলোই আমার মনে হচ্ছে যে আপাতত আমাদের অ্যাকশন প্ল্যান হওয়া উচিত। আমি একটু কমেন্ট সেকশনে চলে যাবো, অনেকক্ষণ ধরে কমেন্টগুলোকে দেখছি কিন্তু আমি পড়িনি। হ্যাঁ, সঞ্চারিদি বলেছে ইউ মে ডিসকাস রিয়েল ইস্যুস। হ্যাঁ, মেবি ডিসকাস ইট উইথ সিস্টার্স অ্যান্ড, হ্যাঁ এটা আমরা করেছি, কিন্তু একদম লিভড এক্সপিরিয়েন্সটা না বোন বা ভাইয়ের থেকে পাওয়া যায় না, কিছুটা পাওয়া যায়, পুরোটা পাওয়া যায় না, সেই কারণে ওটাও একটু সমস্যা হয়ে যায়। শান্তনা ভৌমিক জিজ্ঞেস করেছে জেপিএস কি কোনো লিগাল অ্যাডভাইস দেয় এইসব সিচুয়েশনে। আর জিজ্ঞেস করেছে, এক মিনিট, do they know where to go, to whom to approach if face this situation? হ্যাঁ, আমরা সেটা সবসময় বলে থাকি যে হেল্পলাইন আছে, পশ্চিমবঙ্গ সরকারেরও আছে, এবং স্কুলে সেগুলো থাকার কথা। তাই আমরা সবসময় বলি যে আমরা এগুলোকে আবার রিইটারেট করে দিয়ে আসি যে আপনারা এইগুলো আপনারা মানে এইভাবে তুমি এগুলোকে রিপোর্ট করতে পারো, কেসগুলোকে। ইনফ্যাক্ট আমি যেই আলোচনাটা এখানে করলাম না, পরের শনিবারে করব মেয়েদের সামনে গিয়ে, সেটা হচ্ছে এরকম কয়েকটা কেসের কথা যেখানে মেয়েরা রিপোর্ট করেছে এবং তার আফটার ম্যাথটা কী হয়েছে, সেই দিনের লাইভে আপনারা সেটা শুনতে পারবেন। সঞ্চারিদি, তোমার ইনপুটগুলো খুবই ভালো এবং আমরা হয়তো তোমার হেল্প নেব এই বিষয়ে। আর কেন পাচ্ছি না? জেপিএস, আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, আসলে শুনতেই পাচ্ছি না। প্রতীতি পাল লিখেছে, আশা করি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আর ফার্দার কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, আমি জানি না কেন। জেপিএসের কেউ যদি টেকনিক্যাল টিমের লাইভে থাকো তাহলে তোমরা একটু দেখে আমাকে জানাও। আমি সঞ্চারিদির কমেন্টের পর একেবারে প্রতীতির কমেন্ট দেখতে পাচ্ছি, তার মাঝখানে কমেন্ট আছে বুঝতে পারছি, কিন্তু সেগুলো পড়া যাচ্ছে না, মানে ডিসেবল করা রয়েছে। একটু দেখো কেউ জেপিএসের টেকনিক্যাল টিমের যদি কেউ অনলাইন থেকে থাকো।
ততক্ষণ বলি যে আমরা পরে আগামী শনিবার কিন্তু যাব হরগ্রাম উমা সুন্দরী স্কুলে, এবং সেখানে গিয়ে আমাদের এই সেশনটার দ্বিতীয় ভাগটা আমরা ওখানে করব। সেই দিনও আমরা একটা লাইভ করবার চেষ্টা করব, যদিও সেটা ইন্টারনেটের অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করছে। সেই দিনও আপনারা মানে আমাদের সাথে থাকলে খুব ভালো হয়, কারণ মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সাথে ইন্টারাকশনে নানান তথ্য, নানান নতুন তথ্য উঠে আসে, নানান নতুন ওদের ধারণা উঠে আসে, যেগুলো আমাদের জানা দরকার, কারণ ওদের ওপর দিয়েই তো হচ্ছে গোটা বিষয়টা। ওদের ধারণা, ওদের অ্যাওয়ারনেস লেভেল, ওদের কনসার্নগুলো জানা খুব জরুরি। না, জেপিএস থেকে আমরা কোনো লিগাল অ্যাডভাইস দিই না, আমরা সেটা ট্রাই করছি যে আমরা যদি কোনো লিগাল টিম অ্যারেঞ্জ করতে পারি এবং তাদের দিতে পারি কোনো লিগাল অ্যাডভাইস, সেটা আমরা ট্রাই করছি, কিন্তু সেটা এখনও করে উঠতে পারিনি। সেটাও আমাদের একটা আগামী কাজের মধ্যে সেটাও রয়েছে। Rajat Guho, can we collaborate for an awareness program, as we are trying to promote some of our medical products through this kind of adult awareness program? হ্যাঁ, নিশ্চয়ই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা টু প্রমোট সাম অফ আওয়ার মেডিকেল প্রোডাক্টস। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, মানে সেটা যদি ইফ ইট বিফিটস দ্য সিনারিও, নিশ্চয়ই, কেন নয়। তো আপনি এরকম এগিয়ে এলেন, সেটার জন্য থ্যাংক ইউ। আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন, আমরাও আপনার সাথে যোগাযোগ করব তাহলে এই বিষয়ে। we need to, দেবাশিস দাশগুপ্ত, আমরা এই সোশ্যাল ট্যাবুটা কিভাবে কাটাবো, ফ্রম সত্যজিৎ দেব। সোশ্যাল ট্যাবুটা কাটানোই কিন্তু মেইন ব্যারিয়ার, এবং সোশ্যাল ট্যাবুটা মানে 1-2 মাসে 6 মাসে কাটবার নয়, এটা একটা ইন্টারজেনারেশনাল প্রসেস। যদি আমরা আজকের প্রজন্মকে এই ধারণা বা এই ট্যাবুগুলো থেকে মুক্ত করে বড় করতে পারি, এগুলোর ব্যাড ইম্প্যাক্টসগুলো তাদেরকে বুঝিয়ে এগুলো ছাড়া যদি বড় করতে পারি, তাহলে দেয়ার ইজ হোপ যে পরের জেনারেশনে সেটা হয়তো যাবে না। কিন্তু আমরা যেটা এই মুহূর্তে করতে পারি, যে ইন্টারাকশন করে 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 করে, এটা পলিসির দ্বারা হয় না, এটা ইন্টারাকশনের থ্রুতেই হয়, করে করে, মানে নানান স্টাডিজের ভিত্তিতে আমি বলছি, আমি এটা আমার নিজের ধারণা নয়, নানান কাজে, টিবির ক্ষেত্রে আমরা দেখেছি, মানে আমি দেখেছি, ম্যালেরিয়ার ক্ষেত্রে দেখেছি, এসটিডির ক্ষেত্রে দেখেছি, এইডসের ক্ষেত্রে আর কি, যে এইগুলো ইন্টারাকশনাল লেভেলেই হয়, এবং সেগুলো না ছোট ছোট গ্রুপে হয়, যেটা আমরা আমার ইচ্ছে আছে যে পরবর্তী শনিবার যখন যাব তখন আমরা এরকম ছোট ছোট গ্রুপ ডিসকাশনস করব মেয়েদের সাথে, যদি সম্ভব হয়, যদি মানে লোকবল সেরকম হয়, যদি তত ছেলে মেয়েরা আসে। তবে হ্যাঁ, সত্যজিৎ, এটা ঠিক যে এই সোশ্যাল ট্যাবুটা কাটিয়ে ওঠাই হচ্ছে গিয়ে সব থেকে বড় কাজ, এবং এটাকে অ্যাড্রেস করতে হয় ভীষণ পার্সোনাল লেভেল থেকে শুরু করে। তো এটা ওই টপ ডাউন বা পার্কুলেশনে হয় না, এটা বটমস আপ হয়। এটা তার জন্যই আমাদের কয়েকটা প্রকল্প আছে, আঙ্গনওয়াড়ি, আশা, এই প্রকল্পগুলো কিন্তু শুরু হয়েছিল যে এই মানে বটমস আপ অ্যাপ্রোচে আমরা এই ট্যাবুগুলোকেও অ্যাড্রেস করব বলে। কিছুটা সার্থকতা তো পেয়েছে নিশ্চয়ই এই প্রোগ্রামগুলো। আগামী দিনে আই এম শিওর আর এরকম নতুন নতুন অনেক প্রোগ্রাম হবে। Thank you, most welcome. This is an utmost critical project which some others have already started also in a big way, hence we need to explore deeply. Exactly. রজত বাবু, হ্যাঁ এটা হ্যাঁ বিগ ওয়েতে তো অবশ্যই শুরু হয়েছে, এবং সেটা আজকে নয়, বহুদিন শুরু হয়েছে, কিন্তু প্রজেক্ট বিগ ওয়েতে শুরু হয়েছে, কিন্তু তার ইম্প্যাক্ট অতটা বিগ হয়নি, সেটাই আমি বারবার বলছি আর কি। ইন্ডিয়ার ক্ষেত্রে
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো আরোই। আমাদের কন্যাশ্রী প্রকল্প বা সবুজ সাথী প্রকল্প অনেক অনেক রকমভাবে উইমেন এডুকেশনকে মানে পজিটিভলি ইম্প্যাক্ট করেছে, কিন্তু সামহাও আর্লি ম্যারেজটা কিন্তু বন্ধ হচ্ছে না। সেটা একটা বিরাট কনসার্ন, এবং কিছু কিছু জেলা আছে যেগুলো একদম হাব অফ আর্লি ম্যারেজ হয়ে যাচ্ছে। তো সেগুলোকে তো হ্যাঁ, we should obviously explore deeply. আর কারোর কিছু বলার থাকলে বলুন, কোনো প্রশ্ন থাকলে। আপনারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই ভিজিট করবেন। সেখানে আপনাদের কোনো কমেন্ট থাকলে বা অন্য কোনো কনসার্ন থাকলে আপনারা ফেসবুক পেজে এসে লিখে দেবেন আমাদের, আমরা সেগুলো রিভার্ট করব নিশ্চয়ই। আর চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ইউটিউব লিঙ্কগুলো আমরা এখানে শেয়ার করতে থাকি, আমাদের কাজের ছবি থাকে, সেই কাজের ডেসক্রিপশন থাকে। নানান সময় আপনাদের থেকে আমরা ফান্ড রেজও করি, আপনারা সবসময় সহযোগিতা করেছেন। তাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে একটু ফলো করুন, একটু ওয়ার্ড অফ মাউথে স্প্রেড করুন আমাদের কথা, যাতে আমাদের কাজটা আরেকটু স্বীকৃতি পায়। আর পরবর্তী শনিবার তাহলে আমরা আবার চেষ্টা করবো একটা লাইভ করার, কারণ ওই অ্যাভেলেবিলিটি অফ ইন্টারনেটটা ইস্যু আর কি। সেটা যদি পারি তাহলে আপনাদের সকলের সাথে আবার লাইভে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।